আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো বিগত দিনগুলোতে আমাদের আলোচনা করা হয়েছিল প্রথমে 1 নাম্বার মানে তোমাদের সেকেন্ড সামেটিভে এটা আছে, সেকেন্ড সামেটিভ এক্সাম। সেকেন্ড সামেটিভ এক্সামে যেগুলো আছে তার মধ্যে যেগুলো হয়েছে পশ্চিমবঙ্গের এক নম্বর যেটা হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি মানে পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমরা জেনেছি। 2 নম্বর পরিবেশ ও সম্পদ। আমরা পশ্চিমবঙ্গ থেকেই প্রথমে ভারতের একটা রাজ্য পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গের চারপাশে মানে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে কি কি আছে সেই সম্বন্ধে জেনেছি। এইবার আমরা চলে আসলাম আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ মানে আমাদের মাতৃভূমির জায়গা সম্বন্ধে আমরা যা জানলাম সেটা আমাদের সেই দিয়ে আমরা গোটা পরিবেশটাকে বুঝে নেব যে আমাদের পরিবেশে এবার পরিবেশের সেই জিনিসগুলো কোথায় কি আছে, কোথায় কোন জমিতে কোন ফসলটা ভালো হয়, কোন জমিতে বা কোন নদীতে কি কি পাওয়া যায়, কোন জায়গায় কোন ফসল ভালো ফলন হয়, সেইগুলোই হচ্ছে আমাদের সম্পদ। যেমন আমাদের সম্পদ সম্বন্ধে মানে পশ্চিমবঙ্গ থেকে জানার পরে, পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমরা সমস্ত কিছু জানার পরে আমরা আমাদের সম্পদ সম্বন্ধে জানবো। আমাদের সম্পদ বলতে কি বলেছিলাম যে আমাদের সম্পদগুলো হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। আমাদের সম্পদগুলো হচ্ছে আমাদের পরিবেশের উপাদান মানে কি কি? এক বলেছিলাম জল, মাটি, বায়ু, আগুন ও আকাশ। জল তো তোমরা খাও, মানে জল না খেলে, জলের অপর নাম হচ্ছে জীবন। জল না খেলে আমরা কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না, এমনকি উদ্ভিদরাও তাদের খাদ্য উৎপাদন করতে পারবে না জল ছাড়া। তো জল মানে আমরা কোথায় দেখি? নদী, সমুদ্র, এগুলো থেকে আমাদের জলের যে জলের চাহিদাটা তারা পূরণ করে, ঠিক আছে। প্লাস আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে জল আসে, সেটা তোমরা পরে জানবে যে আকাশ থেকে কী করে মানে বৃষ্টিপাতের কারণ কি সেটা তোমরা বড় ক্লাসে যেয়ে জানবে। তারপর মাটি, আমরা কি জানলাম সমস্ত আমাদের সম্পদ কি কি আছে। আমাদের সম্পদ এক হচ্ছে উদ্ভিদ থেকে পাই ও উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ। সম্পদ বলতে আমরা বুঝি মূলত উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ, মানে যেগুলো তোমার প্রাণীজ থেকে পাওয়া যায়। প্রাণীজ সম্পদ মোটামুটি আমরা মানুষরা, তারপর বিভিন্ন বন্য প্রাণী যারা আছি তারা এই মাটির সাথে সম্পর্কীয়। তো আর সেগুলো উদ্ভিদ ও মাটির সাথে সম্পর্কীয়। তো সেই মাটি থেকেই এই উদ্ভিদরা উৎপাদন করে, মানে উৎপাদন করে বলতে উদ্ভিদ বলতে মূলত সবুজ উদ্ভিদ কি উৎপাদন করে? সবুজ উদ্ভিদ দেখো বিভিন্ন কৃষিজ ফসলগুলো হচ্ছে সবুজ, মানে আমাদের যে অক্সিজেন যোগায়, এই যে আমরা শ্বাস প্রশ্বাসের যে বায়ুটা নিই, সেটা বলা হয়েছিল যে সেটা আমরা অক্সিজেন নিই এবং সেই অক্সিজেনটা কোত্থেকে যোগান দেয় আমাদের? সেটা সবুজ উদ্ভিদরা আমাদের দেয়, মানে গাছপালা, বিভিন্ন উদ্ভিদ, এরা হচ্ছে আমাদের সেই অক্সিজেনটা যোগায়। এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি মানে ছাড়ি, নিঃশ্বাসের সাথে যেটা ছাড়ি, প্রশ্বাসের সাথে যেটা নিই সেটা অক্সিজেন, এবং নিঃশ্বাসের সাথে যেটা ছাড়ি সেটা হচ্ছে সবুজ উদ্ভিদরা সেই নিঃশ্বাসের সাথে যেটা ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং সবুজ উদ্ভিদরা সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তারা অক্সিজেন ত্যাগ করে, এবং সেই অক্সিজেন আমরা নিয়ে পরিবেশের ভারসাম্যতা বজায় থাকে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। তো সম্পদ বলেছিলাম
এক হচ্ছে উদ্ভিজ্জ সম্পদ আর একটা প্রাণীজ সম্পদ। এগুলো হচ্ছে মাটির ওপরের, হয় জল থেকে পাই, জল থেকেও পাওয়া যায় প্রাণীজ সম্পদ, যেমন মাছ পাই, তারপর জলবিদ্যুৎ শক্তি পাই, সেটা শক্তির ব্যাপারটা পরে আসা যাবে। তারপরে আমরা মাছের কথা আমরা বলেছি, মাছ মাছ পাই। আর উদ্ভিদ থেকে তো আমরা শাক সবজি, তরি তরকারি, ফল মূল সমস্ত কিছুই পাই। হ্যাঁ, সেটা আমাদের উদ্ভিজ্জ সম্পদ। আর প্রাণীজ সম্পদ সেটা বলা হলো জল মাটি থেকে, বায়ু আগুন আকাশ, সেগুলো সম্পদ সম্বন্ধে বলা হয়েছে। তারপর 3 নম্বর আমরা কি পেলাম? 3 নম্বর আমরা কি বলেছি? আমরা পরিবেশ ও উৎপাদন। উৎপাদন মানে তৈরি করা, উৎপাদন মানে হচ্ছে তৈরি করা। ধরো আমরা আমাদের সম্পদগুলো তো আছে, কিন্তু সমস্ত সম্পদই তো ফুরিয়ে যাবে এক সময় ব্যবহার করতে করতে করতে। তুমি একই জামা বা একই প্যান্ট সব সময় তো পরে থাকতে পারবে না। মানে তোমার যখন, যেমন এখন তোমরা ক্লাস 5-এ পড়ছো, তোমরা ক্লাস 5-এ যে পরিমাণে যে ড্রেস পোশাক, বা ধরো একটা টুথপেস্ট, কোলগেট ব্যবহার করছো, সেটা ব্যবহার করার তো একটা সময়সীমা আছে। একটা কিনলে, একটা ধরো 50 গ্রামের একটা টুথপেস্ট কিনলে, মানে একটা টুথপেস্ট কিনলে, তারপর তো ওটা 1 মাস ব্যবহার করার পরে সেটা তো ফুরিয়ে যাবে, তারপর তো তোমাকে সেটা আবার কিনতে হবে। তো সেটা কেনার জন্য সেটা তো কোথাও তৈরি করতে হবে, সেই টুথপেস্টটা তো তোমাকে ব্যবহার করার জন্য সেটা তো কোথাও থেকে কিনতে হবে। এবার কেনা মানে সেটা আবার অন্য কোথাও থেকে বড় ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসবে, সেই তৈরিটাকেই বলছে উৎপাদন। তার জন্য উৎপাদন করতে হবে। তো সমস্ত জিনিসই, চাল ডাল থেকে শাক সবজি থেকে শুরু করে, ফলমূল থেকে শুরু করে, সমস্ত কিছুই, মাছ থেকে শুরু করে, হ্যাঁ সমস্ত কিছুই এই জগতে যা কিছু দেখছো, সেই অস্তিত্ব বজায় রাখার জন্য, মানে সমস্ত কিছুকে টিকিয়ে রাখার জন্য, সমস্ত কিছু যাতে সুস্থ স্বাভাবিক থাকে, তার জন্য তাদের উৎপাদন খুব প্রয়োজন। যেমন সম্পদ তো আছেই, কিন্তু সম্পদ তো সবসময় থাকবে না যদি তার উৎপাদন না করো। একদিক থেকে খরচ করছো, একদিক থেকে যদি উৎপাদন না করো তাহলে খরচ করবে কি করে? সেই জন্য সেটার জন্য উৎপাদন দরকার, সেটা বলা হয়েছে। সেই উৎপাদনটা বলেছি উদ্ভিজ্জ উৎপাদন, প্রাণীজ উৎপাদন বলা হয়েছে। উদ্ভিজ্জ উৎপাদন বলতে সবুজ উদ্ভিদ থেকে যে সমস্ত উৎপাদন করা হয়, তোমার কৃষিকাজ, ফসল ফলানোর মাধ্যমে, তারপরে তোমার মাছ চাষের মাধ্যমে মাছ, সেগুলোকে সংরক্ষণ করেও সম্পদকে সুরক্ষিত রাখা যায়, বা সেগুলোর উৎপাদনের মাধ্যমে বৃদ্ধি করেও সেগুলোর ঠিকঠাক মানে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হয়, মানে সেই সম্পদগুলোকে টিকিয়ে রাখার জন্য উৎপাদন খুব প্রয়োজন। আচ্ছা, পরিবেশ ও উৎপাদন হলো। তো এইবার এই উৎপাদন পর্যন্ত হয়ে গেল। তারপর এইবার পড়বো আমরা পরিবেশ ও বনভূমি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ ও বনভূমি। দেখো, প্রথমে আমরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানলাম, মানে তোমার আমরা পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। এবার পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানার পরে আমরা গোটা পরিবেশটাকে জানবো, মানে আমাদের চারিপাশে নিয়ে, মানে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বা গোটা পৃথিবী, হ্যাঁ, তারপরে বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধে সবই জানবো। তার আগে পরিবেশ ও সম্পদ বলতে আমাদের এই পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত পরিবেশ আর সম্পদ যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আগে জেনে নিই। হ্যাঁ, তারপর সম্পদের উপাদান তো আমরা জানলাম, জল মাটি বায়ু আগুন আকাশ, এগুলো হচ্ছে সম্পদের উপাদান। এবার উদ্ভিজ্জ প্রাণীজ সম্পদ, এগুলো মাটির উপরের সম্পদ, মাটির নিচেও আছে, কয়লা আছে, ডিজেল পেট্রোল আছে, এই ডিজেল পেট্রোল যেগুলোতে গাড়ি চলে, হ্যাঁ, খনিজ পদার্থ আছে, লৌহ আকরিক আছে, সেগুলো তো আছে, সেগুলো মাটির তলে পাওয়া যায়। তো তার আগে, সেগুলো পরের চ্যাপ্টারে আছে। তার আগে পরিবেশ ও উৎপাদন, সম্পদ তো বলা হলো, এবার উৎপাদন নিয়ে বলা হবে যে সেগুলো মানে সমস্ত জিনিস। এবার মাটির উপরের উদ্ভিজ্জ ও প্রাণীজ সম্পদে চলে আসি। মানে সেই সম্পদগুলোকে টিকিয়ে রাখার জন্য তাদের উৎপাদন প্রয়োজন, মানে সেগুলোকে তৈরি করতে হবে, তাদের সংরক্ষণ করতে হবে সেইভাবে। তারপরে পরিবেশ ও বনভূমি। এইবার আমরা আজকের আলোচনায় আসি। পরিবেশ ও বনভূমি,
এবার বনভূমি, হ্যাঁ, তো বনভূমি মানে কি বোঝায়, যে আগে দেখো যখন মানুষ মানুষ জাতি সৃষ্টি যেভাবে হয়েছে তার আগের একটু কথা বলে নিই, যে আমাদের ধরা হয় যে মানুষ যবে থেকে সৃষ্টি হয়েছে তার পূর্বপুরুষেরা সেই সবাই জঙ্গল থেকেই এসছে। জঙ্গল বলতে বিরাট বনভূমি থেকে, ঠিক আছে, বিরাট বন জঙ্গল থেকে এসছে। তো সেখান থেকে আস্তে 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 শহরের দিকে এসছে মানুষ, মানে শহর তৈরি করেছে তারা নিজের কাজকর্মের দ্বারা। প্রথমে বলেছিলাম, প্রথমে তোমরা পড়েছো যে ওই পরিবেশ ও সম্পদ, তার আগে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, তার আগে ওই নদীমাতৃক সভ্যতা বলেছিলাম। মানুষজন প্রথমে নদীর বন জঙ্গল থেকে নদীর ধারে বসবাস করতে শিখলো। তারপর নদীর ধারে বসবাস করতে 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 ধীরে ধীরে তারা একটু উঁচু জায়গায় চলে আসতে লাগলো, মানে জল ছেড়ে একটু উপরের দিকে চলে আসতে লাগলো, ভূপৃষ্ঠের উপরের দিকে বসবাস করা শিখলো। দিয়ে তারা আস্তে আস্তে নগর থেকে শহর তৈরি করলো। প্রথমে গ্রাম, নগর, শহর এইভাবে তৈরি করতে থাকলো। ধীরে 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 মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটাতে থাকলো এবং শহর তৈরি করে ফেললো। তো তার আগে সমস্ত কিছু বন জঙ্গলেই ভর্তি ছিল পূর্বে। তো ধীরে 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 মানুষ যত সভ্য হতে থাকলো, তো সেই বনভূমির পরিমাণ ধীরে 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 কমতে লাগলো। তারপর বনভূমি মানেই আমরা জানি যে বনে কি পাওয়া যায়। বন মানে সেই বিশাল বড় বড় গাছপালা থাকবে, হরেক রকম গাছপালায় ভর্তি, হ্যাঁ, বড় বড় নদী থাকবে তার ভেতরে। তারপর ভয়ঙ্কর সব জীবজন্তু থাকবে, বাঘ, ভাল্লুক, হাতি, গন্ডার, হ্যাঁ, সিংহ, চিতাবাঘ, তারপরে তোমার যত ভয়ঙ্কর জীবজন্তু থাকে সব ওই বন জঙ্গলে পাওয়া যায়। বড় বড় নদী থাকে। তারপরে তোমার হচ্ছে বনভূমি থেকে কি কি পাওয়া যায়, কোন কোন গাছ পাওয়া যায়। যেমন ধরো সমস্ত মূল্যবান, যেমন এই চন্দন গাছ, চন্দন কাঠ যেমন ওই বন জঙ্গলে ভালো পাওয়া যায়, যেখান থেকে ওই তোমার অনেক রকমের ওষুধ তৈরি হয়। তারপরে তোমার বিভিন্ন লতা পাতা গাছ পাওয়া যায়, সেগুলো তোমার বইটা একটু ভালো করে পড়ে নেবে যে বনভূমির ওই। তারপরে যদি তোমাদের বইতে দেখবে যে পশ্চিমবঙ্গের যদি থাকে, যে কোন জায়গায় দেখবে পশ্চিমবঙ্গের, এবারে পশ্চিমবঙ্গে আসি, পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ধরো বনভূমি, পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ওই বনভূমি আছে যেগুলোকে এখন, পূর্বে তো সংরক্ষণ করা হতো না, তারপর ধীরে ধীরে যখন মানুষ বাড়তে থাকলো তখন সেই বন জঙ্গলগুলোকে সংরক্ষণ করা হলো। সেই সংরক্ষণ কেন করা হয়, যে ধীরে ধীরে মানুষজন গাছপালা, তোমরা তো দেখছো ইদানিং বাড়িঘর সব ভর্তি হয়ে যাচ্ছে বাড়িঘরে, তো গাছপালার পরিমাণ কমে আসছে। তো সেই বন জঙ্গলও চোরা শিকারীরা সেই বন জঙ্গলেও কাটতে শুরু করে, মানে ওই বিভিন্ন বহুমূল্যবান গাছ পাওয়া যায় বলে বন জঙ্গলে। আর সেখান থেকে অনেক ঔষধ তৈরি হয় সেই গাছপালা থেকে, লতা পাতা থেকে, তার মাধ্যমে তারা ব্যবসা করে, তো মোটা মোটা টাকা পায়। তার জন্য চোরা শিকারীরা সেই গাছপালাগুলো কেটে, গাছপালার পরিমাণ কমে আসছে বনভূমির। সেই জন্য বনভূমির গাছপালাকে টিকিয়ে রাখার জন্য সরকার এখন বিভিন্ন অভয়ারণ্য তৈরি করছে, যাতে বনের গাছপালাগুলো ঠিক থাকে, বনের নদীগুলো ঠিক থাকে, সেখান থেকে যাতে কোনো চোরা শিকারীরা চুরি করতে না পারে, বা বিভিন্ন জীবজন্তু যাতে তাদের ক্ষয়ক্ষতি বেশি পরিমাণে না হয়। যেমন জীবজন্তু, যত পরিমাণে জীবজন্তুর নাম বললাম, যে যত পরিমাণে জীবজন্তু পূর্বে পাওয়া যেত, আগেকার সময় পাওয়া যেত, তো ইদানিং ধীরে 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 বাঘের পরিমাণ এত কমে গেছে যে এখন ভারতের টোটাল বাঘের সংখ্যা, ধরো ওই আগে যদি মোটামুটি 20-22 বছর আগে যদি 20-22 হাজার থাকতো, মানে 20,000 বাঘ থাকতো, তো এখন সেটা এসে দাঁড়িয়েছে 4,000 বাঘে। মানে চোরা শিকারীরা এতই জীবজন্তুদের শিকার করতে থাকে, এবং সেই জীবজন্তু শিকারের মাধ্যমে তারা ওই চামড়া পায়, সেই চামড়া দিয়ে প্লাস বিভিন্ন জীবজন্তুর হাড় থেকে ওষুধ তৈরি হয়, হাতির যেমন দাঁত থেকে ওষুধ তৈরি হয়, তারপরে বিভিন্ন জীবজন্তুর চামড়া থেকে ব্যাগ তৈরি হয়, জুতো তৈরি হয়। সেই জন্য চোরা শিকারীরা সেই জীবজন্তুগুলোকে শিকার করে সেই বনের জীবজন্তু গাছপালা সবই কমিয়ে দিয়েছে। সেই জন্য সরকার এখন বিশেষভাবে পদক্ষেপ নিয়ে সেইগুলো সংরক্ষণের রাস্তা নিয়েছে। সেই সংরক্ষণের রাস্তার মাধ্যমে বিভিন্ন জায়গায়, যেমন তোমার এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গেও আছে কয়েক জায়গায়, যেমন সুন্দরবনে বিশেষ
ভাবে সংরক্ষণ করা হয়, বন জঙ্গল বিশেষভাবে, বনভূমি বিশেষভাবে সংরক্ষণ করা হয়, যাতে সেখানকার অত্যাধিক পরিমাণে জীবজন্তুকে ক্ষয়ক্ষতি না করা হয়, গাছপালা না কাটা হয় বা মাটি কাটা না হয় এক্সট্রা। সেরকম ভারতবর্ষের ছত্তিশগড়ে আছে, ঝাড়খণ্ডে আছে, মধ্যপ্রদেশে আছে, হ্যাঁ। তো এরকম সব জায়গাতেই আছে, অন্ধ্রপ্রদেশে আছে, মহারাষ্ট্রে আছে, সেই সব জায়গাতে অভয়ারণ্য তৈরি করে দেয়, যাতে ওই বনভূমির সব জীবজন্তু গাছপালা সব সঠিকভাবে বজায় থাকে, চোরা শিকারীরা যাতে সেই সব গাছপালা না কাটতে পারে, জীবজন্তুদের অবৈধভাবে হত্যা না করতে পারে, যাতে পরিবেশের সমতা যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেই জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। এবার তোমরা দেখো কি কি আছে তোমাদের। মাছের কথা তো বলা হয়েছে, লুপ্ত প্রায় মাছ বাঁচাও। এই যে বনে থাকে বাঘ, এগুলো তোমাদের আগেও আলোচনা করা হয়েছে। বনে থাকে বাঘ আলোচনা করা হয়েছে, পরিবেশ ও বনভূমির মধ্যে আছে। তারপর বন থেকে কি কি পাই, বন থেকে আমরা কি কি পাই, যেমন মোম, মধু, এগুলো সব বনে পাওয়া যায়। মোম, মধু এগুলো সব বনে পাওয়া যায়। তারপর বিভিন্ন যে ওষুধপত্র তৈরি হয়, সেই লতা পাতার গাছালি অনেক ধরনের গাছ থাকে, সেই গাছগুলো পাওয়া যায়, হ্যাঁ। তারপর বহু মূল্যবান কাঠ পাওয়া যায়, সেগুলো তোমার সেই বন জঙ্গল থেকে পাওয়া যায়, আসবাবপত্র তৈরির জন্য পাওয়া যায়। কিন্তু হারিয়ে যাওয়া বন আর নতুন বন, হারিয়ে যাওয়া বন আর নতুন বন বলতে, যেমন ধরো শহর ভিত্তিক মানুষ সব শহর ভিত্তিক হয়ে যাওয়ায় তো বনভূমির পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে ধরো পূর্বে যে হারে বনভূমি ছিল, এখন তো সে হারে বনভূমি পাওয়া যায় না। মানে ধরো যতগুলো গাছ তোমার প্রয়োজনে, তোমার দেখা গেল তুমি এক জায়গায় ঘর করবে, তো সেখানে দেখা গেল একটা গাছ আছে বা দুটো গাছ আছে, তোমাকে সেটা কাটতে হবে, তো তুমি সেটা কেটে দিলে, সেখানে ঘর বানিয়ে দিলে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে পরিবেশের ভারসাম্য তো নষ্ট হয়ে গেল ওই দুটো গাছ কেটে নিলে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে সেই দুটো গাছের পরিবর্তে তোমাকে তোমার বাড়ির আশেপাশে কোনো জায়গা থেকে সেখানে আরও 4টে গাছ লাগাতে হবে। তাহলে তোমার সেই জায়গাতে তোমার সেই যে কমতি হয়ে গেল সেটা তোমার ভরাট হয়ে যাবে, এবং সেই গাছগুলোকে লালন পালনের মাধ্যমে বড় করে তুলতে হবে, যাতে পরিবেশের ভারসাম্যটা বজায় রাখা যায়। তো হারিয়ে যাওয়া বন, তো নতুন বন তো আর যা সৃষ্টি হয়েছিল সৃষ্টির সাথে সাথে বন জঙ্গলগুলোও আছে। তো নতুন বন শহর অঞ্চলে তো বন সৃষ্টি হয় না, সেগুলো হয় তোমার ওই যেমন বিশ্বের আফ্রিকাতে আছে সর্ববৃহৎ বন জঙ্গল আছে, বনভূমি আছে আফ্রিকাতে, আফ্রিকা মহাদেশে, আমেরিকা মহাদেশে আছে, আমাদের ভারতবর্ষেও আছে কোথাও কোথাও, অন্ধ্রপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে আছে, তারপর তোমার দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় আছে, উত্তর ভারতের কিছু কিছু জায়গায় আছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড উত্তর ভারতের, দক্ষিণ ভারতের তো বললাম মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এগুলোতে দেখবে। তারপর আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনে আছে, উত্তর ভারতে আছে দেখবে তোমার, তারপর আসামে আছে, উত্তর ভারতে আসামে আছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে তোমার ওই যে যে তরাই অঞ্চলের যে জায়গাটা বলছি, ওই যে দার্জিলিং, কালিম্পং, ওই জায়গাতে বেশ ভালো, বেশ ঘন বনভূমি আছে। সেসব জায়গাগুলোতে তোমরা যদি ঘোরাফেরা করো, মানে তোমরা যদি বন 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 তোমরা যদি দেখে থাকো, দেখবে নদিয়াতে আছে বেথুয়া ডোয়ারি, ওটা সরকারিভাবে ওটা তৈরি করা, তো ওখানেও বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়, সেখানে হরিণ দেখতে পাবে। তারপর তোমার বীরভূমের কয়েক জায়গায় আছে অভয়ারণ্য, সেখানে হরিণকে সংরক্ষণ করা হয়, ডিয়ার পার্ক বলা হয় ওটাকে, বোলপুরে আছে সেটা। তো এরকম অনেক জায়গায় আছে, সেই অভয়ারণ্য তৈরি করে বন্য প্রাণীদের সুরক্ষা দেওয়া হয়, তারপর বিভিন্ন বন্য গাছপালাগুলোকে সুরক্ষা করা হয়, তাদের মাধ্যমে পরিবেশের ভারসাম্যটা, মানে পরিবেশের যাতে ক্ষতি না হয়, যে সেই জন্য তাদেরকে সংরক্ষণ করা হয়। বন্যপ্রাণী সুরক্ষা, তো বন্যপ্রাণী সুরক্ষা তো বলা হলো। তোমরা এবার তাহলে এই সমস্ত জিনিস থেকে তাহলে তোমরা বুঝতে পারলে যে পরিবেশ ও সম্পদ
উদ্ভিদ প্রাণী, মানে তোমাদের চোখের সামনে যেগুলো দেখছো সেগুলো সবই তোমাদের পরিবেশের সম্পদ। তো সেই সম্পদের তো উপাদান বুঝতে পারলে, সেই সম্পদগুলো টিকিয়ে রাখার জন্য তাদের উৎপাদন করতে হবে। যেমন তোমার ফসল ফলানো, একবার ফসল ফলিয়ে যে একবার চাষ করলেই কি হয়ে গেল, সারা জীবনকার মতো চাষ করা হয়ে গেল, ধানের থেকে যে চাল পেলে সেই চালে কি তোমার সারা জীবন চলে যাবে? সেরকম তো না, কিছুদিন পরে সেটা আবার ফুরিয়ে যাবে, এবং সেইটা ফুরিয়ে গেলে মানে তোমাকে আবার উৎপাদন করতে হবে সেটা। তো এইরকমই গোটা 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 মানে দুনিয়াতেই তো এই জিনিসটার প্রয়োজন, উৎপাদনের প্রয়োজন। মানে সকল প্রজাতির অস্তিত্বকে, মানে সকল প্রজাতি যাতে ঠিকঠাক বেঁচে থাকে, সেই জন্য তাদের যে খাবারের যোগান দেবে কে? এই আমাদের সম্পদ। আর এই সম্পদ পাওয়া যাবে তাদের উৎপাদনের মাধ্যমে, যাতে সেই সম্পদগুলোর অভাব যাতে না হয় সেই জন্য তাদের উৎপাদন করতে হবে। এবং উৎপাদন তারপরে আমরা জানবো যে পরিবেশের মেন যে সবুজ উদ্ভিদগুলো সেগুলো সব থেকে বেশি কোথায় পাওয়া যায়। সেগুলো সব থেকে বেশি পাওয়া যায় বনভূমিতে। মানে বনভূমি মানে বুঝতে পারছো যে বিভিন্ন ধরনের গাছপালা থাকবে, সেই গাছপালাগুলোর কয়েকটা নাম বলে দিই। এই যে বনের গাছ, বনে তোমার কি কি গাছ সব থেকে বেশি পাওয়া যায়? বনের কিছু কিছু গাছ খুব লম্বা, যেমন নারকেল, তাল, শাল, বট, অশ্বত্থ। নারকেল গাছ, শাল গাছ, তাল গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, এইগুলো হচ্ছে বনভূমিতে বেশি পাওয়া যায়। এইসব গাছগুলো মানে আমাদের ভারতবর্ষে এগুলো বেশি পাওয়া যায়। অন্যান্য আফ্রিকা, আমেরিকা মহাদেশে আরও বিভিন্ন, মানে তোমরা ভালো করে বড় ক্লাসে যাবে, তখন পড়াশোনা করবে, দেখবে অনেক নতুন নতুন গাছের নাম জানতে পারছো, সেগুলো ওই সব জায়গায় আছে। তারপর কলা গাছ দেখতে পাবে, পেঁপে গাছ দেখতে পাবে। মানে বনেও তো বিভিন্ন প্রাণী থাকে, তাদেরও তো খাবারের যোগান দেয়। সেই প্রাণীরা বেশিরভাগই তোমার ফলমূল খেয়েই কাটায়। তো তাদের মানে বেশিরভাগ প্রাণী, হিংস্র প্রাণীগুলো বাদ দিয়ে বেশিরভাগ প্রাণী তোমাদের, যেমন বাঁদর, হাতি, এরা সব ফলমূল খেয়েই কাটায়। আর যেমন বাঘ, সিংহ, এরা তো মাংস খেয়ে কাটায়। তো তো বন থেকে কি কি পাওয়া যায়? তোমার বিভিন্ন ঔষধের, এটা মনে রাখবে যে বিভিন্ন ঔষধের লতা পাতা পাওয়া যায়, সেখান থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়। হ্যাঁ, তারপরে মোম পাওয়া যায়, মধু পাওয়া যায়, বহুমূল্যবান কাঠ পাওয়া যায়, সেখান থেকে আসবাবপত্র তৈরি হয়। তারপরে তোমার যে বন্য প্রাণী পাওয়া যায়, বিভিন্ন ধরনের বন্য প্রাণী পাওয়া যায়। আগে তো তোমার সার্কাস খেলা দেখানো হতো, সেই বনভূমি থেকে জীবজন্তু নিয়ে এসে সার্কাস খেলা দেখানো হতো। তো এখন তো সেই সার্কাস, সরকার তো সেই মানে খুব কড়া আইন করে দিয়েছে যে বন্য প্রাণী দিয়ে আর সার্কাস দেখানো হবে না। সেই জন্য সার্কাসে তোমার বাঘ, ভাল্লুক কিছুই দেখতে পাওয়া যায় না, হাতি কিছুই দেখতে পাওয়া যায় না, সেগুলো সব অবলুপ্তির পথে। তো এখন সব অভয়ারণ্যের মাধ্যমে ওই বন্য প্রাণীদের বা বন্য গাছপালাগুলোকে সংরক্ষণ করা হয়। তো এই পরিবেশ, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি জানা হলো, পরিবেশ ও সম্পদ, তাদের উৎপাদন এবং পরিবেশ ও বনভূমি হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব, পরের অধ্যায়ে আলোচনা করব যে মাটির উপরের তো পেলাম, এবারে মাটির উপরের তোমরা জলে দেখলে জলের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। জল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তারপর জলের একটা প্রাণী, যেমন ধরো মাছের উৎপাদন, তার চাষ করা হয় কিভাবে, তার লুপ্তপ্রায় মাছের কিভাবে সংরক্ষণ করতে হবে, তাদের চাষ করতে হবে কি করে, তাদের পরিমাণকে বাড়িয়ে তুলতে হবে কি করে, সেগুলো বলা হয়েছে। তারপর প্রাণীজ সম্পদের কথা বলা হয়েছে। তারপর পরিবেশ ও উৎপাদনের কথা বলা হলো, পরিবেশ বনভূমি বলা হলো। এগুলো সবই মাটির ওপরে। এবার মাটির তলার কথা আলোচনা করা হবে। ওই যে শিলা খনিজ পদার্থ বলা হয়েছে, কয়লা, তারপর তোমার ওই পেট্রোল, ডিজেল, হ্যাঁ, এইগুলো সম্বন্ধে পরের অধ্যায়ে আলোচনা করা হবে। ঠিক আছে।